দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টা। আপনারা জানেন ভীষণ অস্থির একটা সময় পার করছে আমরা। প্রতিদিন যেরকম করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে এই করোনায় মৃতের সংখ্যা। আগামী দিনগুলো কেমন হবে আমরা খুব স্পষ্ট করে জানি না। এরকম বাস্তবতায় একদিকে যেরকম মানুষের স্বাস্থ্যগত সংকট, আরেকদিকে মানুষের খাদ্য দরকার, মানুষের কাজ দরকার। এবং বাংলাদেশের বাস্তবতায় এ দুটোর জন্যই আমাদের কৃষিখাত দারুণ গুরুত্বপূর্ণ। সেই বাস্তবতায় জুন মাস দুদিন পরে বাজেট অধিবেশন বসছে। ফলে সেই বাজেটে আমাদের কৃষি নিয়ে কি ভাবছেন সরকারি নীতি নির্ধারকরা, কি বা করা উচিত, বিশেষ করে এই করোনাকালে আমাদেরকে মুক্তির জন্য কৃষি যে একটা বড় খাত হতে পারে সেই কথাটি আমাদের নীতি নির্ধারকরা গুরুত্ব দিয়ে ভাবছেন কিনা, সেসব বিষয় নিয়ে নির্মমভাবে আলোচনা করতে চাই, খুঁজতে চাই সমাধানের পথ। আজকের 24 ঘন্টার আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি করোনায় কৃষিখাত। আপনার সঙ্গে থাকবো আমি মাহফুজ মিশু। দর্শক, করোনায় কৃষিখাত নিয়ে কথা বলবো আমরা। সেজন্য আমাদের সঙ্গে আজকে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। ডক্টর রাজ্জাক, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ভাইস আহ্বায়ক জনাব শামসুজ্জামান দুদু। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর অ্যাডভোকেসি জনাব KAM মোর্শেদ, এবং একই সঙ্গে যুক্ত হয়েছেন BIDS এর সাবেক গবেষণা পরিচালক ডক্টর M আসাদুজ্জামান। আপনাদের চারজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি নিশ্চিতভাবে আমার সঙ্গে একমত হবেন যে কৃষি আমাদের খুব বড় একটা নির্ভরতার জায়গা, একটা ভরসার জায়গা। বহু সংকটে এই খাতটি আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। এখন একটা অদ্ভুত ধরনের সংকট আমরা পার করছি, যেই সংকটের জন্য আমরা হয়তো কেউই দায়ী না প্রত্যক্ষভাবে, কিন্তু সেই সংকটের সময় আমাদের এই খাতটি কেমন আছে? আপনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনি দলের অনেক সিনিয়র নীতি নির্ধারক, দলের একদম সর্বোচ্চ ফোরামের সদস্য। ফলে সেই জায়গা থেকে কৃষি খাত নিয়ে আপনার দলের এবং সরকারের ভাবনা কি এই করোনা পরিস্থিতিতে? আমি যমুনা টেলিভিশনকে এই আলোচনায় আমাকে সম্পৃক্ত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এই আলোচনায় আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা, আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমি যখন আগে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ছিলাম, তিনি ঘনিষ্ঠভাবে আমাদের সাথে কাজ করেছেন। BIDS এর সাবেক পরিচালক গবেষণা আসাদুজ্জামান, বাংলাদেশ বিএনপি কৃষক দলের আহ্বায়ক সভাপতি শামসুজ্জামান দুদু এবং অন্যান্য যারা রয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। প্রতি 50 বছর আগেও ছিল, 100 বছর আগেও ছিল। এখন যদিও বাংলাদেশের GDP-তে, জাতীয় আয়ে কৃষির অবদান কমে গিয়েছে, এটা এখন 14 ভাগের নিচে নেমে আসছে। তারপরেও আমি মনে করি কৃষির গুরুত্ব সামান্যতম কম। কৃষির সাথে যদি আমরা একসাথে জড়িত বিভিন্ন শিল্পের কথা বলি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, কৃষির বিভিন্ন উপকরণের শিল্প, তারপরে কৃষির বিভিন্ন পণ্যের, যেমন পাট শিল্প, কাঠ শিল্প, এগুলো যদি আমরা সাথে অর্থনীতিবিদ এখানে আসেন, উনি আরো ভালো বলতে পারবেন। কৃষির গুরুত্ব অবশ্যই বাংলাদেশের অর্থনীতিতে আমরা বলি মেইন ড্রাইভিং ফোর্স, ইঞ্জিন। সার্বিক অর্থনৈতিক উন্নতিতে কৃষি বিরাট অবদান রাখে। বাংলাদেশের এখনো 40 ভাগ মানুষের জীবিকা আসে কৃষি থেকে প্রত্যক্ষভাবে। 60-70 ভাগ মানুষ গ্রামে বাস করে। তাদের প্রায় সকলেই কোনো না কোনো ভাবে কৃষির সাথে তারা জড়িত, তাদের জীবন জীবিকার জন্য। আমরা জানি করোনা ভাইরাস সারা পৃথিবীতে এই মহামারী ভয়াবহ রূপে দেখা দিয়েছে। ফলশ্রুতিতে অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট স্থবিরতা, অনিশ্চয়তা নেমে এসেছে। বিশেষ করে উন্নত দেশগুলোতে এখনো এটা খুবই একটা আতঙ্কের বিষয়। আমাদের দেশগুলোতে কোনো দেশ বাকি নাই। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়ার প্রায় সকল দেশেই কম বেশি এটি আঘাত করেছে। এই প্রেক্ষিতে একটা জিনিস সবাই বলছেন আন্তর্জাতিক পর্যায়ে এবং আমাদের দেশেরও অর্থনীতিবিদরা, তারা বলছে যে এই করোনা ভাইরাসের কারণে কৃষি উৎপাদন
কমে যেতে পারে, এতে করে খাদ্য সংকট হবে, এমনকি কোনো কোনো দেশে একটা দুর্ভিক্ষ হতে পারে। এবং আমরা সেটা স্পষ্টই লক্ষ্য করছি, মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটা সংখ্যা বেশ তৈরি একটা আতঙ্ক রয়েছে। তো আমরা এমনি কৃষি বর্তমান সরকার যখন ক্ষমতা নেয় প্রথম মেয়াদে 2009 সালে দায়িত্ব গ্রহণ করে এবং নির্বাচনী ইশতেহার ভিশন ডকুমেন্ট 2021 এর মাধ্যমে আমরা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করব, বিশেষ করে দানা জাতীয় খাদ্য। এবং ইনশাআল্লাহ 15 সালের মধ্যে এমডি জীবনের যে শেষ বছর, সেই বছরের মধ্যে বাংলাদেশ দানা জাতীয় খাদ্য, বিশেষ করে চাল আমাদের প্রধান খাদ্য, সেটিতে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি। কোনো কোনো বছর একটু প্রকৃতির কারণে, দুর্যোগের কারণে কম হতে পারে। এবং অন্যান্য ফসল, শাকসবজি, ফলমূল, এগুলোর উৎপাদন বেড়েছে। পুষ্টি জাতীয় খাবার আমরা যেগুলো বলি, মাছ, মাংস, দুধ, এগুলোরও উৎপাদন অনেক বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের এই স্বাধীনতা 1972 সালে খাদ্য উৎপাদন ছিল 11 মিলিয়ন টনের মতো, এটি বেড়ে এখন 4 মিলিয়ন টনেরও, 4.3 মিলিয়ন টন হয়েছে। এর সাথে যোগ হয়েছে গম, ভুট্টা এবং ধান। আলুর উৎপাদন এটি 10 মিলিয়ন টনেরও বেশি। তারপর শাকসবজির উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। মাননীয় মন্ত্রী, আপনাকে একটু উৎপাদন অব্যাহত রাখার জন্য আমাদের আগের যে প্রস্তুতি ছিল এবং যে প্রণোদনা ছিল চাষিদেরকে দেওয়ার জন্য, গবেষণায় যে আমাদের গুরুত্ব ছিল, সেগুলা কোনোভাবেই কমে নাই। বরং আমরা এই করোনার আক্রমণের প্রেক্ষিতে আমরা কিভাবে এই প্রণোদনা আরো বাড়ানো যায়, কিভাবে প্রতিটি ক্ষেত্রে পুষ্টি জাতীয় খাবার এবং অন্যান্য খাবারের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়। আপনাকে একটু থামাচ্ছি মাননীয় মন্ত্রী, আমি আবারও আপনার কাছে আসবো। আমরা একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে যেতে চাই যে আপনি যেহেতু কৃষক রাজনীতিও করেন, ফলে আমাদের কৃষির উপরে করোনার প্রভাব কি পরিমাণ হতে পারে এবং বাজেটে সেই বিষয়ে খুব সুস্পষ্টভাবে আপনার দলের পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। আপনার সুস্পষ্ট কোনো পরামর্শ আছে কিনা জনাব শামসুজ্জামান দুদু? জি, অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনাকে ধন্যবাদ, যমুনা টিভিকে ধন্যবাদ, রাজ্জাক ভাইকে ধন্যবাদ যে এমন একটা ভাইরাসের মুখোমুখি আমরা হয়েছি যে সবাই ঘরে কম বেশি আটকা পড়ে গেছি, গৃহবন্দী যাকে বলে। সীমিত পরিসরে সবকিছু চলছে। অফিস আদালত খুব সীমিত পরিসরে খোলা হয়েছে, কিছু বাজারও খোলা হয়েছে। বিশেষ করে হঠাৎ করেই আমরা এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছি, গত 3 মাসে যেটা শুরু হয়েছিল সেটা এখন একটা মধ্য গগন বোধহয় অতিক্রম করে গেছে। এটা ভয়াবহ বিপদের দিকে আমরা ধাবিত হচ্ছি। করোনা ভাইরাসের কথা বলছি আমি। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বই এই করোনা ভাইরাস গ্রাস করেছে। তো এই করোনা ভাইরাসের কারণে সবথেকে ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে কৃষি খাত। আপনারা জানেন যে কৃষি, কৃষক, এই দুটি খাতকে মানে এই খাতটাকে এমন অবহেলার মধ্যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে উৎপাদন হয়েছে ধান যথেষ্ট পরিমাণে, কিন্তু সেই ধানটা আমরা যখন কৃষককে দেখছি বাজারে নিয়ে যাচ্ছে, মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী তারা কিনছে খুব কম পয়সায়, অর্থাৎ অর্ধেক মূল্যে। সরকার ঘোষণা করেছে প্রায় 1100 টাকা তারা ধান মূল্য নির্ধারণ করেছে, কিন্তু এটা কৃষকের হাতে খুব একটা পৌঁছাচ্ছে বলে মনে হয় না। কারণ সরাসরি সরকার যদি ধান কিনতো কৃষকের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে বা চালটা মিল মালিকের কাছ থেকে না কিনতো, সরাসরি কৃষকের কাছ থেকে কিনতো, তাহলে কৃষক পয়সাটা পেত। তাহলে এই বিপজ্জনক অবস্থায় তারা একটু খুশি হতো, লাভ হতো। যেমন এই সবজির মার্কেটে দেখলাম সরকার কৃষির হাত, করোনার হাত থেকে বাঁচার জন্য সবকিছু লকডাউন করে দিয়েছে, সবকিছু ছুটির নামে সবকিছু বন্ধ ছিল,
পরিবহন খাত বন্ধ ছিল, যে জিনিসগুলো আমরা দেখেছি যে এই সবজিগুলো ঢাকাতে খুব একটা আসতে পারে না। ঢাকাতে কলা আসতে পারে নাই, সবজি আসতে পারে না। এখন আম খুব সীমিত আকারে আসছে। তারা এখান থেকেও দাম পাচ্ছে না। আমরা দেখেছি শত শত মুরগির খামার এক ধরনের বন্ধ হয়ে গেছে। সেখানে তারা মুরগিকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়। সরকার দাবি করছে যে তারা সকল প্রস্তুতি নিয়েছে। তো আমি যেটা মনে করি, কৃষির উন্নয়নে শহীদ জিয়া রহমান যে জায়গাটায় কৃষিটাকে নিয়ে গেছিল, বেগম খালেদা জিয়া নিয়ে গেছিল, তার থেকে আরেকটু এগিয়ে নিয়ে গেলেই হতো। কিন্তু তার থেকে পিছিয়ে যাওয়ার, যেমন আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি, কৃষিকে যদি সমৃদ্ধ করি, করোনার যে থাবা গ্রাস, জনগণকে রক্ষা করা সম্ভব হবে। স্বাস্থ্য খাত আর কৃষি খাত সরকার বা আমরা যে প্রায়োরিটি ১ নম্বরে দেওয়ার চেষ্টা করি, তাহলে অভুক্ত মানুষ, আমরা চতুর্দিক থেকে শুনতে পাচ্ছি সারা বিশ্ব একটি অভাবের মধ্যে পড়ে যাবে। প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের দুর্ভিক্ষর মুখোমুখি হওয়া লাগতে পারে। তাহলে এর থেকে বাঁচার একটা সহজ পথ। আজকেও আমাদের বাজেট সম্বন্ধে আমাদের দলের মহাসচিব ফখরুল আলমগীর সাহেব সুস্পষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছে। জি। সেক্ষেত্রে আমার কাছে বক্তব্য হচ্ছে খুবই স্পষ্ট, ছোট করে বলি যে এই ক্ষেত্রে সরকারের সঙ্গে আমাদের সংঘর্ষ না। আমরা কিন্তু বারবার বলে আসছি আমরা ঐক্যবদ্ধভাবে করোনাকে মোকাবেলা করতে চান। আমরা মোকাবেলা করতে চাই, কিন্তু সরকার একা বা আওয়ামী লীগ একা এই করোনাকে তারা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হয়। আমি আমি কারণ আমি গত আপনাকে একটু থামাতে যাই জনাব শামসুজ্জামান দুদু। আমি একটু সরাসরি ডক্টর আসাদুজ্জামান আপনার কাছে যেতে চাই যে বিশ্ব খাদ্য সংস্থা পূর্বাভাস দিচ্ছে প্রায় ৩ কোটি লোক খাদ্য সংকটের শিকার হতে পারে, এমনকি মারাও যেতে পারে। সেরকম বাস্তবতায় আমাদের খাদ্য নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত একে তো হচ্ছে করোনার প্রকোপ, তারপরে মাঝখানে একটা বড় ঘূর্ণিঝড় গেল, সেখানে আমাদের কৃষির উল্লেখযোগ্য হারে ক্ষতি হয়েছে, যদিও ক্ষতিটা কম হয়েছে কারণ তার আগেই ধানটি পেকে গিয়েছিল। ফলে সেই বাস্তবতায় আপনার পূর্বাভাস কি খাদ্য নিরাপত্তা নিয়ে, এবং তার সঙ্গে যদি এবারের বাজেট নিয়ে যা শোনা যাচ্ছে এখন পর্যন্ত যে ৩.৬% কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে, ফলে সেটি কতখানি সন্তোষজনক হচ্ছে? ডক্টর আসাদুজ্জামান। হ্যাঁ, এখানে দেখুন আমাদের মনে রাখতে হবে প্রথম কথা যেটা মন্ত্রী মহোদয় বলেছেন যে উৎপাদন আমাদের আগের তুলনায় অনেক বেড়েছে, সেটা একটা কথা ঠিকই। ধানের উৎপাদন তো বটেই, অন্যান্য জিনিসেরও অন্যান্য ফসলের উৎপাদন বেড়েছে, মাছ মুরগি সবকিছুরই উৎপাদন বেড়েছে কিন্তু অনেক তুলনামূলকভাবে। এবং সেখানে কিন্তু খুব বেশি যে ক্ষতি হয়েছে করোনার কারণে তা কিন্তু নয়। ক্ষতি হয়েছে সাপ্লাই চেইন ব্রেকডাউন করার জন্য, যেটা কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন, আমার আগের বক্তা ইঙ্গিত দিয়েছেন যে সবকিছু যে বন্ধ হয়ে গেছে তারপরে তো সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেছে। তার ফলে মাঠে তরমুজটাও আসতে পারছে না, সবজিটাও আসতে পারছে না, আমও আসতে পারছে না, ধানও যেতে পারছে না অনেক জায়গাতে। হ্যাঁ, তো তার ফলে একমাত্র আল্লাহর রহমত যে বোরোর উপর মার পড়ে নাই, পড়তে পড়তে বেঁচে গিয়েছি আমরা। সেটা যদি মার যদি পড়তো তাহলে কিন্তু আমরা মহাবিপদে পড়ে যেতাম। সেই বিপদটা আমরা অ্যাভয়েড করতে পেরেছি আল্লাহর রহমতে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের সাপ্লাই চেইন কিন্তু ব্রেকডাউন করে গেছে এবং এখন পর্যন্ত সেটা পুরোপুরি ঠিক মতো আসে নাই। তার কারণ পার্শিয়াল লকডাউন, 100% লকডাউন, হরেক রকম ব্যাপার আছে, সেই সমস্ত কারণে হয় না এবং লোকে অনেক অনিশ্চয়তার মধ্যে ভুগছে। তো অনেকের যা ক্ষতি যাওয়ার হয়ে গেছে, ধানের ক্ষেত্রে হয়তো ক্ষতি হয় নাই, কিন্তু যা শাকসবজি যে করতো তার ক্ষতি হয়েছে, যে মুরগির খামার করতো তার ক্ষতি হয়েছে, যে ডিমের খামার করতো তার ক্ষতি হয়েছে প্রচুর। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে শুনেছি, এখানেও শুনেছি যে একদিনের ওয়ান ডে চিক ফেলে দিতে হয়েছে কারণ কিছু করতে পারে না, লাখ লাখ ডিম ফেলে দিতে হয়েছে কারণ বিক্রি করতে পারছে না। এই ক্ষতিটা বিরাট বড় হয়েছে। এবং গত ২-৩ দিন আগে যদি এটা পারসেপশন সার্ভের মতন ব্র্যাক যে রিপোর্টটা পাবলিশ করেছে, সেখানে তারা বলছে যে সমস্ত ক্ষেত্রেই কৃষির সবগুলো ক্ষেত্রেই ফসল, মাছ, হাঁস মুরগি, লাইভস্টক সব ক্ষেত্রেই ক্ষতি হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ক্ষতি বেশি হয়েছে আপনার এই মাছ মাংস অফসল কৃষির মধ্যে বেশি। তার কারণ হচ্ছে সেখানে মোটামুটি ভাবে কমার্শিয়াল বেসিসে পুরো জিনিসটা, যেটা বাজারে না নিলেই তাদের পুরোটাই ক্ষতি হয়ে যায় এবং ক্ষতিটা প্রোডাকশন লেভেলেও হয়েছে, সাপ্লাই চেনও কাজ করে না। কিন্তু ফসল কৃষির ক্ষেত্রে সেটা অতটা হয় নাই, যেহেতু ধানটা আমাদের মোটামুটি বেঁচে গিয়েছে সেটাই। এখন তার মানে ভবিষ্যতের কথা যখন আমরা চিন্তা করব, ওই 4% বাড়লো না 5% বাড়লো এডিপিতে, সেটা কিন্তু খুব বড় কথা নয়। কথা হচ্ছে কোন জায়গায় আমরা বাড়াচ্ছি।
আমরা যদি সাপ্লাই চেইনটাকে যদি মোটামুটি ভাবে ঠিক মতো রাখার জন্য আমরা যদি চেষ্টা করতে পারি, এডিপিতে যে পাবলিক ইনভেস্টমেন্ট করতে হবে সেটা যদি ঠিক মতো করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে অনেকটা আমরা কাটাই উঠতে পারবো, অন্তত বর্তমানেরটা যেটা কাটিয়ে উঠতে পারবো। ভবিষ্যতের জন্য এরকম ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য আরো হয়তো লঙ্গার টার্ম চিন্তা ভাবনা করতে হতে পারে, সেটা করতে হতে হবে। কিন্তু একটা জিনিস আমাকে বলতেই হবে যে যত রকম কথা হয়েছে তার মধ্যে এই কথাটা বারবার এসছে যে এগ্রিকালচারকে এখন আমাদের এক্সিট স্ট্র্যাটেজি হিসেবে ধরতে হবে কিনা। যদি ধরতে হয় তাহলে কিন্তু এগ্রিকালচারে অনেক ধরনের বেশি সাপোর্ট দিতে হবে। এটা মনে রাখতে হবে যে এগ্রিকালচারের সরকারের ভূমিকা সহায়ক, এখানে মেইন প্রডিউসার হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক, সেটা মনে রাখতে হবে। এবং তারা কিন্তু নিজের থেকেই অনেক কিছু করছেন, এবং সেক্ষেত্রে সরকারের সহায়ক ভূমিকা হচ্ছে সবচেয়ে বড়। ক্রেডিটের ব্যাপার, ইনপুট সাপ্লাইয়ের ব্যাপার, সেগুলো কিছু কিছু আছে বিভিন্ন, হয়তো সবভাবে সব জায়গায় ঠিক মতো কাজ করছে না, সেগুলো কারো ঠিক মতো কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা দেখতে হবে যে দুর্বলতাগুলো কোথায় সেখানে। জি স্যার, আমরা কি করা যেতে পারে সেটি নিয়ে এর পরের অংশে আলাদাভাবে আলাপ করব, যে কৃষি খাতে কি কি করা যেতে পারে, কি কি করা সম্ভব। আমরা একটু ডক্টর মোর্শেদের জনাব কে মোর্শেদের কাছে যেতে চাই। ডক্টর মোর্শেদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে একটা সাপ্লাই চেনের কথা ডক্টর আসাদুজ্জামানও বলছিলেন, যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি ব্র্যাকেরও গবেষণা। কিন্তু এই সাপ্লাই চেন কি কেবল করোনাকালেই ক্ষতিগ্রস্ত হলে? আমাদের এই সাপ্লাই চেন নিয়ে এবং কৃষকের ন্যায্য মূল্য বা প্রডিউসার লেভেলে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আমরা বহুদিন আলাপ করছি, কিন্তু আমরা একটি কৃষি বাজার সারা দেশে মডেল কৃষি বাজার পারফেক্টলি সব জায়গায় এখনো করতে পারেনি, যেটি ডক্টর রাজ্জাকও বহুবার বলেছেন বা তিনিও ভাবছেন, কিন্তু করা যায় না, কারণ আমাদের সেই ব্যবসায়িক শক্তিটা সম্ভবত অনেক শক্তিশালী। এই 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 ক্রাইসিসটাকে আমাদেরকে সেদিকে যাওয়ার কোনো একটা পাথওয়ে হতে পারে কিনা? জি, আমি ধন্যবাদ। মাননীয় মন্ত্রী যা বলেছেন আমি সবার সাথে একমত পোষণ করছি। আমি যদি একটা এক্সট্রা এলিমেন্ট যোগ করতে চাই, আমি কৃষিবিদ নই, কিন্তু ব্র্যাক আপনারা জানেন যে আমরা কৃষকের সাথে বিভিন্নভাবে কাজ করি। সো আমার অভিজ্ঞতা নিতান্তই প্যাডেস্ট্রিয়ান মতো মনে হতে পারে। আমি একদমই মাঠের অভিজ্ঞতা যদি বলতে পারি দু একটা হচ্ছে যে আসলেই কৃষকের কাছে সেই ক্ষমতা আছে কিনা যে সে ধান কাটার পরে সেই ধান প্রসেস করে, মানে যে আমরা যে সরকার যে ধান কেনে তার কিন্তু জলীয় বা ডক্টর মোর্শেদ আসলে মিলারের কাছে যেতে। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমরা বলছি যে আমরা আপনার সংযোগটি সম্ভবত হারিয়ে ফেলেছি। দর্শক, আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে জনাব মোর্শেদের কাছেই ফিরতে চাই যে কি করা উচিত এই বাস্তবতায় কৃষককে এবং কৃষিকে বাঁচাতে, কারণ সেটি বাঁচলে আমরাও বাঁচবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। করোনাকালের কৃষিখাত নিয়ে আলোচনা করছি আমরা। আমাদের সঙ্গে ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর অ্যাডভোকেসি কে এম মোর্শেদ, তিনি কথা বলছিলেন, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছিল। জনাব মোর্শেদ, আপনি যে জায়গায় ছিলেন সেখান থেকে যদি আলোচনাটা শুরু করেন, বিশেষ করে কৃষি পণ্যের বাজারজাতকরণের প্রসঙ্গে আপনি বলছিলেন। হ্যাঁ, কৃষি পণ্যের বাজারজাতকরণের সমস্যাটা অফকোর্স এই যাতায়াতের অব্যবস্থা, মানে দুর্বলতা বা যাতায়াত বন্ধ ছিল, বা আমরা দেখেছি কোনো কোনো জায়গায় ট্রাকের ভাড়া বেড়ে গিয়েছিল, বিকজ ওই এক মুখে যাওয়ার জন্য মাল পাচ্ছিল, অন্য মুখে আসা যাচ্ছিল না, ট্রাকের ভাড়াও বেড়ে গিয়েছিল। তার বাইরে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বাজার যেহেতু অল্প সময়ের জন্য খোলা ছিল, কোনো কোনো জায়গায় বাজার সকাল 10টা থেকে 4টা পর্যন্ত খোলা, ওই কারণেও একটা বিঘ্ন ঘটেছে। কিন্তু কোভিডের জন্য বিঘ্ন না হলেও একটা বিঘ্ন ঘটেছে। আমরা জানেন যে আমাদের পারসেপশন সার্ভেতে এসছে যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফিশারিজে, এবং কারণটা ওয়ান অফ দ্য রিজন ইজ আমাদের হঠাৎ করে একটা মনে আছে নিশ্চয়ই ফেসবুকে আসলো যে মনোসেক্স তেলাপিয়া খেলে করোনা হয়, বা মনোসেক্স করোনা তেলাপিয়ার মাধ্যমে করোনা ছড়ায়। এইটা ওয়ান অফ দ্য রিজন আমরা দেখলাম যে যারা মৎস্য ব্যবসায়ী তারা বললো যে ওই সময় তাদের মাছটা করার কথা, আচ্ছা, সেই সময় মাছের বাজার পুড়ে যাওয়ায় তারা একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। তো এই জাতীয় রিউমার ম্যানেজমেন্টও এই করোনার সময়ে
লোকে হয়তো অত না বুঝে সব কথা ছড়িয়েছে, তো শেষ পর্যন্ত কৃষকের ক্ষতি হয়েছে এই অবস্থার ফলে। জি, আমি একটু সরাসরি আবারও মাননীয় কৃষিমন্ত্রী আপনার কাছে যেতে চাই। অনেকেই বলছেন যে আমাদের কৃষি খাতে তো দীর্ঘদিন ধরে কৃষি আমাদের প্রধান ভরসার জায়গায়, কিন্তু তারপরেও সময়ের সাথে সাথে এটা অনেক পরিবর্তন হয়েছে। কেউ কেউ বলছেন যে বিশুদ্ধ বীজ পাওয়া একটা বড় সংকট কখনো কখনো, এর মাধ্যমে আমাদের উৎপাদনও বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই তাগিদ বারবারই দেন যে 1 ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। তারপরে কৃষি পণ্য মূল্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আরেকটা বড় জায়গা। শস্য বীমার কথাও কিন্তু আপনারা বিভিন্ন সময়ে বলেছেন। এই কাজগুলোর কোনো নির্দেশনা কি এবার বাজেটে থাকতে পারে মাননীয় মন্ত্রী? আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব শামসুজ্জামান দিদিভাই এইসবের দলের নেতা। আমি বুঝতে পারছি ওনার বক্তব্য শুনে উনি সত্যিকার অর্থে লকডাউনে আছেন এবং সারা দুনিয়া থেকে বিচ্ছিন্নতা আসেনি, বাংলাদেশেরও কোনো কোনো বিষয় থেকে বিচ্ছিন্ন আছেন। পত্রপত্রিকা তো অনেকে এবার এখন বাসায় রাখে না, কারণ হলো যে পত্রপত্রিকার সাথে COVID-19 আসতে পারে। যাই হোক, আমি ওনাকে বলতে চাই, বাজারে এখন প্রধান ফসল যেটি ধান, মধ্যস্বত্বভোগী এবং কোরিয়া, এই মুহূর্তে আমাদের ধান কাটা এপ্রিল মাসের প্রথম থেকে 9-10 তারিখে শুরু হয়েছিল। আমি নিজে নেত্রকোনা, সুনামগঞ্জ, শহরের বিভিন্ন এলাকায় গিয়েছি। এই ধান কাটাটি ছিল অনেক ঝুঁকিপূর্ণ। আমরা এখানে ধান কাটার জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম। ঝুঁকিটা ছিল আগাম বন্যা। এই ভারতে প্রবল বৃষ্টি হয়ে অনেক সময় আগাম বন্যা আছে, সেখানে আমরা 50% ভর্তুকি দিয়ে কৃষকদেরকে কম্বাইন হারভেস্টার দিয়েছি। 400 হারভেস্টার আমরা সেখানে মোবাইলাইজ করেছিলাম, 500 রিপার এবং প্রায় 3.5 লক্ষ শ্রমিক নীলফামারী, গাইবান্ধা, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ ব্যবস্থা, পরিবহন বন্ধ ছিল, এই লকডাউনের মধ্যে শ্রমিক দিয়ে ধান কাটা হয়েছে এবং সেই ধান বিক্রি করেছে। অনেক পত্র পত্রিকায় রিপোর্ট হয়েছে। এবার বড় ধানের সময় হাওর এলাকায় উৎসব, তারা ভালো ফলন পেয়েছে, ভালো দাম পেয়েছে এবং সবাই 100 ভাগ ধান ঘরে তুলেছে। স্বাভাবিক বছরও তারা 70-80 ভাগের বেশি ধান ঘরে নিতে পারে না, কিন্তু এমন ব্যবস্থা করা হয়েছিল, সরকার সিভিল আইন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে নিয়োজিত করে এবং আমরাও নানান উদ্যোগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তারাও একটা সচেতনতা সৃষ্টি করেছিল ধান আমাদের কাটতে হবে। এই মুহূর্তে রিপোর্ট হলো সারা বাংলাদেশে আমরা প্রায় 100 ভাগ ধানই কেটেছি এবং আজকের খবর হলো, আমি বিভিন্ন জায়গায় খবর, আমরা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি। সেটি হলো ধান কেনার দাম হলো, আমরা 8 লক্ষ টন ধান কিনতে পেরেছি এবং দাম ঠিক করেছিলাম 1040 টাকা, 26 টাকা কেজি। চাল 36 টাকা কেজি। আমরা 10 লক্ষ টন চাল কেনার কথা, 11,50,000 টন। আমরা ধানও পাচ্ছি না চাষির কাছ থেকে, চালও পাচ্ছি না। ধানের দাম 900 টাকা হয়ে গেছে। চাষিরা বলছে 900 টাকা যদি আমি বিক্রি করতে পারি, আমার সিএলএসডি খাদ্য অধিদপ্তর আমি কেন যাবো ধানের ঝামেলা নিয়ে। ধানটা কিভাবে কেনা হয়, কত আমন মৌসুম, আগে কিছু সমস্যা ছিল। আগে ধান কেনা হতো, সেখানে মধ্যস্বত্বভোগীরা, পরিয়ারা নানান রকম ভাবে ধান দিয়ে দিত এবং ধান কেনাও হতো না। কিন্তু গত আমন মৌসুমে 6 লক্ষ কেনার টার্গেট ছিল, আমরা কিনেছি 6,40,000 টন। প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের লিস্ট করে তাদের মধ্যে লটারি করে 2 টন 3 টন করে চাল একজন চাষির কাছ থেকে করা হয়েছে। এ নিয়ে ইলেকট্রনিক মিডিয়া এমনকি প্রিন্ট মিডিয়া কোনো সমালোচনা হয়নি। এই বছর আমাদের লক্ষ্য ছিল 8 লক্ষ টন ধান কেনা, কিন্তু ধানের দাম এই মুহূর্তে এত বেশি বাজারে, কারণ কি আমরা বারবার খোঁজ করছি, মিলাররা বলছে যে আমরাও ধান কিনতে পারছি না। সমস্ত চাষিরা তারা ঘরে ধান রেখে দিচ্ছে, তাদের ধারণা ধানের দাম বাড়বে, দেশে অভাব হবে এবং তারা ভালো দামে ধান বিক্রি করতে পারবে। তো যাই হোক, এই পরিস্থিতি ধান নিয়ে আপনার সাথে আমি একমত এবং আসাদুজ্জামান খুব সুন্দর করে বলেছেন যে সাপ্লাই চেইন যেটা, সেটা ভীষণভাবে ডিসরাপ্ট হয়েছে। হওয়ার ফলে কোন এলাকার সবজি ঢাকাতে আসতে পারছে, কোন এলাকার সবজি ঈশ্বরদী থেকে আসছে, যশোর থেকে আসতে পারছে না, কিংবা গোবিন্দগঞ্জ কিংবা গাইবান্ধা থেকে আসতে পারছে না। সেই সমস্যাগুলো এই পরিবহন এবং এই করোনা ভাইরাসের প্রভাবে হচ্ছে।
তারপরেও আমি বলবো প্রথম দিকে যেমন তরমুজ, নওগাঁ নাটোরে তরমুজ হয়, আবার তরমুজ এবার সাতক্ষীরা এমনকি হাওড়া দিয়েছে উপকূলবর্তী এলাকায় হয়েছে। প্রথম দিকে তরমুজ বিক্রি করতে পারে না, কিন্তু পরে তরমুজের দাম ভালো পেয়েছে। আমার বাসায় একদিন 400 টাকাতে একটা তরমুজ কিনে নিয়ে আসছে। আমের কথা বলেছেন আপনারা, এই মুহূর্তে চাঁপাই নবাবগঞ্জে আসাদুজ্জামান বাড়ি বোধহয় ইয়েতেই চাঁপাই নবাবগঞ্জে 1800 টাকা 2000 টাকা কেজি করে এই মন আম বিক্রি হচ্ছে। আমেরও মোটামুটি এই মুহূর্তে ভালো দাম। আমি সেদিকে কথা বলেছি, 80% লিচু বিক্রি হয়ে গেছে। লিচু বেচে তারা মোটামুটি ভালো দাম পেয়েছে। চাকরিরা পেঁয়াজের দামও তারা মোটামুটি ভালো পেয়েছে। পেঁয়াজ নিয়ে একটা বিরাট ক্রাইসিস তার মানে মাননীয় মন্ত্রী আপনি বলছেন যে বিপণনে খুব বড় ধরনের ঝামেলা হয়নি কোভিডের কারণে। আমরা একটু শামসুজ্জামান দুদু ভাই, আপনি নিশ্চয়ই মাননীয় মন্ত্রীকে শুনছিলেন এবং উনি একদম ফসল ধরে ধরে বলছিলেন যে কোনটার কি অবস্থা এবং সেখানকার একটা পরিস্থিতি জানাচ্ছিলেন, বলছিলেন এবারের পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো। আপনি কি বলবেন এটাকে? বলতে হবে সঠিক। ওনারা বলেছেন যে পোল্ট্রি ফার্ম প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জি একদম অনেক পোল্ট্রি চাষি বাণিজ্য। জি ডক্টর রাজ্জাক, আমি আপনাকে বুঝতে পেরেছি। যদি একটু শামসুজ্জামান দুদু যদি একটু উত্তর দেন। মৎস্য খামার প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় মৎস্য বিক্রি করে জনাব শামসুজ্জামান দুদু দিতে পারে না। হ্যাঁ, আমি তো রাজ্জাক ভাইকে খুব পছন্দ করি। রাজ্জাক ভাই নিজেও কৃষিবিদ, আমাদের সম্পর্কটা অনেক দিনের। তো ব্যক্তিগত সেই কথাগুলো বললে হয়তো আপনারা অনেকে আশ্চর্যিত হবেন। তারপরেও বলি যে কৃষিবিদ, কৃষিমন্ত্রী প্রত্যাশা একটু বেশি থাকবে। আমি যে কথাগুলো বলেছি সেখানে আসাদ ভাই ওই যে সাপ্লাই চেইনের কথাটা, তো উনি মুরব্বী মানুষ, রাজ্জাক ভাই তাকে প্রশংসা করেছে, কথাটা আমি তুলেছিলাম। তো আমি বিরোধী দলের সদস্য, সেই কারণে স্বাভাবিক কারণে এই রাজ্জাক ভাই প্রশংসা করা কঠিন, তাহলে সমস্যা হতে পারে। তো আমি রাজ্জাক ভাইকে বিব্রত করতে চাই নাই। এটা একমত হতে কোনো অসুবিধা নেই, এখানে যে 4 জন আছে। যে কৃষি সেক্টরটা যদি বেঁচে যায়, বাংলাদেশ বেঁচে যাবে। কৃষি সেক্টর যদি বেঁচে যায়, মানুষ বেঁচে যাবে। কৃষি সেক্টরটা যদি রক্ষা করা সম্ভব হয়, তাহলে রাজ্জাক ভাই কৃষি মন্ত্রী প্রশংসিত হবে বা এই সরকার প্রশংসিত হবে, এটা তো কোনো ইয়ে নাই। কিন্তু ত্রুটিগুলো যদি সামনে না আনা সম্ভব হয়, তাহলে আমরা অনেকেই হয়তো সেটিকে জানতে পারবো না। সেই স্পিড থেকে, যেমন আমি যে কথাগুলো বলেছি, হয় প্রথম আলো, নাই যুগান্তর, নাই সমকাল, এইসব জায়গা থেকে কথাগুলো আমি কম বেশি পেয়েছি। আর বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ, যে আসাদ সাহেব বললেন এবং অন্যরা বিশেষ করে রাজ্জাক ভাই বলেছেন যে ধান কাটাটা আমরা যে তুলতে পেরেছি, এটা আল্লাহর রহমত। এবং ধান কাটার সঙ্গে যারা ছিলেন, কারণ এই যে ঢলে, পানির ঢলে আমাদের যে নিম্ন অঞ্চলে যেগুলো ধান থাকে, সেগুলো অর্ধেকই চলে যায়, নষ্ট হয়ে যায়। 80 ভাগ কেন, এবার যদি 100 ভাগটা উঠে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু 100 ভাগটা আমরা কৃষকের ঘরে সেটা ন্যায্য মূল্যে তারা বেচতে পারছে কিনা। ধান ছাড়া তার কাছে কিছু থাকে না, ধানটা সে রক্ষা করতে চায় তার পরিবারের জন্য, বেঁচে থাকার জন্য। আর করোনায় তার কাছে তার কিছু নাই। আমি এই ক্ষেত্রে যেটা বলবো যে মার্কেটিং এর ব্যাপারটা, এটা পরিবহন সেক্টরকে সরকারি নিয়ন্ত্রণ বা লাইনে আনা, যেভাবে হোক এটা যদি সম্ভব হয়, ন্যায্য মূল্য যদি কোনো জায়গায় ত্রুটি থাকে, সেটি পত্র পত্রিকার মধ্য দিয়ে আমরা জানতে পারি, মিডিয়ার মধ্য দিয়ে জানতে পারি, সেটা নিশ্চিত করা। আর আমি বলবো যে শুধু লক্ষ্যমাত্রা না, যদি ধান, চাল, খাদ্য সরকারের হাতে মানে এখন রেখে দেওয়া সম্ভব হয়, কারণ আগামী বিশ্বটা আসছে কারোর কাছ থেকে। আমরা দেখেছি কত সময় ভারতের কাছ থেকে আমরা প্রত্যাশিত যে চালের, সেটাও কিন্তু শেষ পর্যন্ত পাইনি। আমাদের খুব খুব বড় ধরনের বন্ধু, সে খুব ঘনিষ্ঠ বন্ধু, তারপরেও কিন্তু পাইনি। আর এবারকার এটা, আমি তো এই যে আমফানের কথা বাদই দিলাম, এখন যে ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আমার মনে হয় আমরা
কেউ জানি না, সেই 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 জন্য সেই অনিশ্চয়তা একটু থেকে দুদু ভাই সতর্ক হতে হবে। আমি একটু ডক্টর আসাদুজ্জামান স্যার আপনার কাছে একটা প্রশ্ন রাখতেই চাই। সেই প্রশ্নটা হলো যে একদিকে শস্য বীমা চালুর কথা, যেটা আমি মাননীয় মন্ত্রীকে বলেছিলাম, উনি উত্তর দিতে পারেননি। শস্য বীমা চালু করাটা খুব কঠিন কিনা এবং এটির ইম্প্যাক্ট কি হতে পারে, একই সাথে কৃষিপণ্য পরিবহনে যমুনা সেতুতে, বিশেষ করে বঙ্গবন্ধু যমুনা সেতু টোল কমানোর সুপারিশের কথা কেউ কেউ বলছেন, কেউ কেউ বলছেন পেঁয়াজ, রসুন, আদা, ডাল, যে জিনিসগুলো আমরা আমদানি করি, এই আমদানিগুলাকে সম্পূর্ণ বন্ধ করা যায় কিনা, তাহলে আমাদের দেশজ উৎপাদনটা খানিকটা প্রমোটেড হতে পারে। এই বিষয়গুলো তো বলা হচ্ছে, কিন্তু এগুলো অর্থনৈতিকভাবে সত্যি সত্যি কতখানি ভায়াবল বা কতখানি সম্ভব, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক আবারও। দর্শক, করোনাকালে কৃষি নিয়ে কথা বলছি আমরা। ডক্টর আসাদুজ্জামান আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে কৃষি পণ্য পরিবহনের টোল কমানো কিংবা যে সমস্ত পণ্য আমাদের এখানে উৎপাদন হয় সেগুলো আমদানি নিরুৎসাহিত করা বা বন্ধ করা, এগুলো করে কৃষি খাতকে আরো খানিকটা শক্তিশালী করা যায় কিনা বাস্তবিক অর্থেই? দেখুন, আমি আগে যেটা বলার চেষ্টা করছিলাম আপনাদের বিরতির আগে, সেটা হচ্ছে যে আমাদের যে কৃষির যে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, মন্ত্রী মহোদয় নিজেও জানেন, তিনি নিজে সায়েন্টিস্ট, খুব ভালো করেই জানেন, অন্যান্যরাও বিভিন্নভাবে জড়িত ছিলেন বিভিন্ন সময়ে এবং আছেন, তারাও ভালোভাবেই জানেন। এগুলো সমস্যা কিন্তু বিভিন্ন দিনের সমস্যা এবং পুঞ্জীভূত সমস্যা, এক দুদিনে দূর করা সম্ভব নয়। কিন্তু আমরা অনেকেই জানি যেটা হয়েছে সেটা হচ্ছে যে কৃষির ওপরে যে একটা বড় ঘা আসবে, এই ধরনের ঘা আসবে, সেইটা আমরা কেউ কল্পনা আগে করি নাই। এতদিন আমরা কেবলমাত্র প্রোডাকশনের ক্ষেত্রে চিন্তা করেছিলাম যে প্রোডাকশন ঠিক হলেই আর বাকি সব ঠিক হয়ে যাবে, যে কোনো ভাবেই হোক, বাজারে তো সবকিছুই আসছে, জি, সুতরাং সেটা হবে। এবার সেটা হয়নি। এবার হয়েছে প্রোডাকশন ক্ষেত্রে যত না বেশি ক্ষতি হয়েছে, তার চাইতে ক্ষতি হয়েছে মার্কেটিং এর সাইডে বেশি, কারণ আর বাকি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে সেই কারণে। এখন প্রোডাকশনের ক্ষেত্রে হতে পারে, এখন যদি বন্ধ থাকার কারণে ইনপুট সাপ্লাই, লেবার সাপ্লাই, যেটা যেমন ধান কাটার সময় লেবার সাপ্লাইয়ের একটা বিরাট বড় সমস্যা হয়েছিল, মোটামুটি ভাবে সেটা শেষ পর্যন্ত কাটিয়ে উঠা গেছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে। তো এখন এইটা একটা বড় জিনিস যেটা চিন্তা করতে হবে যে আমরা কিভাবে ভবিষ্যতে এটাকে কাটিয়ে উঠবো। তার মানে আমাদের যে সমস্ত সংস্কারগুলো করা প্রয়োজন বলে আমরা মনে করি, বিভিন্ন জায়গায় যে আছে, প্রাইসের ক্ষেত্রে অনেকেই বলছেন ফার্মার সময় মতো ধান ঠিক মতো প্রাইস পান না, অনেকে বলেন যে না, যাদের পাওয়ার কথা তারা পায় না, এমনকি ক্রেডিট যাদের পাওয়ার কথা তারা পায় না, এরকম বিভিন্ন ধরনের কথা বিভিন্ন জন বলছেন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু বিভিন্ন ধরনের সমস্যা আছে। সরকারের বা যে কোনো সরকারই থাকুক, তাদের ওপরের লেভেলে খুব সদিচ্ছার অভাব সেটা না, কিন্তু কথা হচ্ছে যে ধারায় কাজ করা হয়, সেই ধারায় কাজ করার ব্যাপারটা বদলাতে হবে। এবং সেটা আমি শিওর যে আমাদের মন্ত্রী মহোদয় জানেন, আগের মন্ত্রী যিনি ছিলেন তিনিও খুব ভালো করেই জানতেন। তো সুতরাং এই ব্যাপারগুলো যে সমাধান করা যাবে না তা না। তো জি, এই করোনার সময় বরং আমাদের এই সুযোগটা নিতে হবে যে জি, যেহেতু আমাদের উপর একটা ঘা এসেছে, যখন একটা বড় বিপদ আসে তখনই কিন্তু রিফর্মের সময়। কিভাবে এই রিফর্ম সময়টাই করা যায়। আমাদের জি বুঝতে হবে যে স্যার, এখন আপনাকেও আমরা থামাতে কি হচ্ছে, আমরা রিফর্ম। একদম শেষ সময়। আমি একটু জনাব কে মোর্শেদের কাছে যেতে চাই। মোর্শেদ ভাই, একদম সরাসরি প্রশ্ন, যে কৃষকদেরকে আমরা যে ভর্তুকি দিই, ধরেন সেচের ভর্তুকির টাকা কিংবা অন্য খাতে, সেই টাকাটা সরাসরি কৃষকের হাতে পৌঁছানো সম্ভব কিনা, এটি একটি প্রশ্ন। এবং কৃষি বাজারের মতো আইডিয়াগুলো সারা দেশে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলো কোনো ভূমিকা রাখতে পারে কিনা? সরাসরি উত্তর একটা হচ্ছে যে হ্যাঁ, এখন তো আমরা যেমন দেখছি সরকার নতুন যে স্কিমটা হাতে নিয়েছে, 50 লাখ পরিবারকে নগদ বিকাশ এগুলির মাধ্যমে টাকা দিবে, এটা যদি সম্ভব হয় ওটাও সম্ভব হবে। এবং এই টাকাতে প্রচুর লোকের কাছে নতুন এই মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট তৈরি হবে। সো একটা প্রিপারেশন তৈরি হয়েই যাবে যেটাকে ভবিষ্যতে ইউজ করা যায়। আমাদের এই সংক্রান্ত একটা শুধু রিকোয়েস্ট মাননীয় মন্ত্রী মহোদয় আছেন যে আমাদের কৃষির প্রণোদনা যেন ব্যাংকের মাধ্যমে দেওয়ার কথাটা আমরা আরেকবার চিন্তা করি, কারণ ব্যাংক আসলে কৃষকের কাছে ওইভাবে পৌঁছায় না, 1 নম্বর। 2 নম্বর, এখনকার প্রণোদনা যেমন বলা হচ্ছে যদি ডিফল্ট করে রিস্ক হচ্ছে ব্যাংকের, কোনো ব্যাংক এটা করবে না। ওরা যেটা করবে সেটা হচ্ছে বড় বড় কৃষকের কাছে টাকা দিয়ে দায় শোধ করার চেষ্টা করবো, ওটা যেন নতুন করে চিন্তা করা হয়। কৃষি বাজার এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো দেখছি যে এই করোনাতেও যদি আমাদের বাজার ব্যবস্থায় কয়েকটা এই সাপ্লাই চেইন যেটা বলে, সেখানে যদি নজরদারি এবং আরেকটু সুবিধা বেশি থাকতো,
তাহলে সবাই আমরা যেটা শুনছি যে কৃষক উৎপাদনে তত ক্ষতি হয়নি, হয়েছে যেটা পরে যে হয়েছে, যখন আর ডিম বিক্রি করতে পারছে না, তখন আর নতুন মুরগির ছানা তৈরি করেনি, সেটা হয়েছে। বা যখন মাছ বিক্রি করতে পারছে না, তখন মাছের পরের পোনা আর হয়নি। কিন্তু জেনারেলি স্পিকিং মার্কেটিং এর কারণে ফেল করেছে। এবং মার্কেটিং যদি এখানে গণবাজার, ফার্মার্স মার্কেট, এই উদ্যোগগুলিকে যদি সামনে নিয়ে আসা যায়, আমার ধারণা সমস্ত উন্নয়ন সহযোগীরাই সরকারের সাথে এরকম একটা উদ্যোগের সাথে থাকবে, পাশে থাকবে। জি, আমরা একদম শেষ সময় শামসুজ্জামান দুদু ভাই, আপনার শেষ পরামর্শ শুনতে চাই বাজেট এবং এই সময়ের কৃষি খাত নিয়ে আপনার একটা পরামর্শ চাই, সরকার যেটি করতে পারেন। এখানে কৃষিমন্ত্রী আছেন। না, আমি যেটা এর আগে বলার চেষ্টা করলাম যে এখন একটা করোনা ভাইরাস সবকিছু একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি করেছে। মানে যে ধাক্কাটা আমাদের মধ্যে দিয়েছে, সেটাকে মাথায় রেখে কৃষককে সহায়তা করব দেশের জন্য, মানুষের জন্য, বেঁচে থাকার জন্য। এই জিনিসটা যদি আমরা মাথায় নিতে পারি, সরকার হচ্ছে এটা ম্যানেজমেন্টের যে ভূমিকাটা পালন করা, সেটা চারিধারে নজর দিয়ে সব মহলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে বাস্তবোচিত পদক্ষেপ নেওয়া। আর সেই জায়গাটায় বিরোধী দল হিসেবে আমরা তো বলে আসছি, আমরা চাই এখন ঐক্যবদ্ধভাবে এই যে সমস্যাটা, সেই সমস্যাটা মীমাংসা করতে। আর এই ক্রাইসিস আমাদেরকে কিন্তু চোখ খুলে দিয়েছে যে কোন কোন দিকে আমাদের নজরটা বেশি দিতে হবে। যেমন শুধু উৎপাদন করলে হবে না, মার্কেটিং এ যে ভয়ঙ্কর একটা দিক আমরা এবার দেখেছি, একটা সব দিকে যেন একটা অচল অবস্থা তৈরি হয়ে গেল। সেই সব জায়গাগুলোকে চিহ্নিত কি করে আমরা এগোতে পারি, সেই তার উপরে ভিত্তি করে বাজেট মানে তো মানুষ মানে তো দেশ, সেই সব জায়গাগুলো চিহ্নিত করা। অনেক 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 ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। মাননীয় মন্ত্রী, আপনার কাছে শেষ সময়ে অনেকগুলো সুপারিশ প্রস্তাবনা এসছে, কৃষি বাজার বলি, কৃষকের কাছে সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার ভর্তুকির টাকা পৌঁছানো বলি, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনিও ভাবছেন। ফলে আপনি কি আশ্বস্ত করবেন এবং আগামী দিনগুলোতে আমাদের কি অবস্থা হবে, 3 মাস 4 মাস পর আমাদের কৃষিখাত কোথায় দাঁড়াবে, সেটা নিশ্চয়ই প্রাক্কলন করছেন আপনারা। করোনার এই আঘাতটা সার্বিক অর্থনীতির উপরে, বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক এবং আমাদের দেশীয় অর্থনীতি কি ধরনের প্রভাব ফেলবে, এটা কিন্তু এখনো অনিশ্চিত। করোনাটার এই প্রভাবটা কতদিন এটা আরো থাকবে, ততদিন এটা আমরা মোকাবেলা করার জন্য সারা মানুষ একটা পদ্ধতি বা কোনো তন্ত্র বের করতে পারবে, তার আগ পর্যন্ত আমরা একটা অনিশ্চয়তার মধ্যে অবশ্যই থাকবে। আমি সরকারের একজন হিসাবেই বলছি, গত 4-5 দিন যাবত কিন্তু বেশ একটা আতঙ্ক চলতেছে, যেটা এখনো বাংলাদেশে বেশ বৃদ্ধি পাচ্ছে। এটা শেষ কোথায় আমরা কিন্তু জানি না। তবে আপনি বলেছেন যে সত্যি লাইফ লাইন হলো কৃষি। আমাদের অন্তত খাওয়াটা, খাদ্য নিরাপত্তাটা যদি আমাদের নিজেদের উৎপাদন নিশ্চিত করতে হবে, তাহলে অন্তত বিদেশের উপর আমাদের নির্ভর করতে হবে না, বা সেই নির্ভর যাতে না করতে হয়। তার জন্য আমাদের দুর্বল যে কথাটা বলেছেন যে সকলে মিলে একটা সার্বিক প্রস্তুতি আমাদেরকে এই মোকাবেলা, যে কঠিন একটা সময় আসছে সেটা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি রাখবে। কিন্তু এই সরকার যখন এসছে, তাদের 2008 সালের নির্বাচনের আগে ছিল 5টা অগ্রাধিকার, তার মধ্যে খাদ্য ছিল 1 নম্বর। আমি দেখে কারণ উনি বলেছেন যে ওনারা যেখানে রেখে গেছিলেন কৃষিটাকে, সেখানে আমরা পিছিয়ে দিয়েছি। ওনাদের সময় 90 টাকা কেজি ছিল ডিএপি সার, সেটি আমরা 2009 সালের 7 তারিখে আমাদের মন্ত্রী পরিষদের প্রথম সভা 90 টাকাটা আমরা করেছিলাম 25 টাকা। 80 টাকা ছিল টিএসপিটা, সেটা করেছিলাম 5 টাকা। এবং পটাশিয়ামের দাম শুনেন 60 টাকা, সেটা আমরা কিন্তু 48 টাকা করি নাই, 32 টাকা করি নাই, সেটা করেছি আমরা 15 টাকা। এবং এই 10 বছর 1 টাকাও বাড়ে নাই। এখানে আমরা এই পরিসংখ্যানগুলো আমরাও জানি। ডক্টর রাজ্জাক, আমরা সরকারের উপরে আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। জনাব শামসুজ্জামান দুদু, জনাব কে এম মোরশেদ এবং ডক্টর আসাদুজ্জামান। দর্শক, আমাদের প্রত্যাশা কৃষি হচ্ছে আমাদের লাইফ লাইন। ফলে কৃষিকে গুরুত্ব দিলে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হবে এবং বাংলাদেশকে গুরুত্ব দিলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। তাহলে হয়তো বহু সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো অতীতের মতো। সবাই ভালো থাকবেন এবং সরকার নিশ্চয়ই কৃষি খাতকে যথাযথ গুরুত্ব দেবেন, সেই প্রত্যাশায় শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই।